একজন বক্তা বলেছে অমুক দল বড় দল, কাজে তাদের এই বিষয়টি মতামত তাদের ছাড়া দেওয়া যাবে না, তাদের সাথে আলোচনা করে সমঝোতায় দিয়ে কেন না একটি দলের মুখোমুখি হবে, কেন না একজন ব্যক্তির মুখোমুখি হবে। এই জুলাই গণঅভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি কোনো দলকে কেন্দ্র করে হয়েছে? কেন পরিবর্তন? আজকে এই আন্দোলনের পরিষ্কার ঘোষণাপত্র ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না। আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না। একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে, প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমান এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে। তাহলে কেন আজকে আমরা দলকে মুখোমুখি করে কোন দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি? এইটা হচ্ছে আমাদের আরেকটা নতজানু মানসিকতা। তার আগে একটা দলকে সেন্টার করে আমরা আগাতে চাচ্ছি। আমি বলবো যে এখানে মাউন্টের যে আলোচনা হচ্ছে এটা জার্মানি এবং নিউজিল্যান্ডের মধ্যে প্র্যাকটিসটা আছে কিছুটা। সো এটা বলে আমাদের আপত্তি নেই। আবার যদি আরো কোনো নতুন পদ্ধতি, যেটা সাকাউত হোসেন রাজু ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনের সুন্দর সোবার আলোচনা হচ্ছে, সেখানে আলাপ আলোচনা যদি আরো দু তিনটা পদ্ধতি দিয়েও একটা পরিবর্তনে আমরা সেখানেও আমরা যেতে চাই। সাইফুল্লাহ ভাই যেটা বলছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা ভুল হতে পারে। আমরা যখন এই প্রতিকূল সময় রাজনীতিটা করেছি, আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি। এমনকি এই আতাউল্লাহ ভাই আছে, জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই হেফাজত নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি। কারণ ইসলামিক দলের ব্যানারও করবো না, আমার ব্যানারের করলে ঝামেলা আছে, সেই মামলা ভাই ছিলেন, আমরা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি বিভিন্ন ফরম্যাটে। এমনকি কোন দলের প্রোগ্রামে গিয়েছি, তারা বলছে ভাই এখানে হেফাজতের নেতাদের নিয়ে কিছু বললেন না, মামলাকে মুক্তির বিষয়ে নিয়ে কিছু বললেন না। তারপর আমরা আমাদের যেটা আমরা বুঝেছি, আমরা কিন্তু স্টেট করার সব জায়গায় সেটা বলেছি। তো আজকে আমরা আমাদের দলীয় একটা পজিশন আছে, গণ অধিকার আত্মপ্রকাশ করে যে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আরো নির্বাচন চাই। কিন্তু আমরা বর্তমান সময় আমরা বলছি যে আমরা একা চাইলে তো হবে না, সব দল যদি একমত হয় আমরা সেখানে যেতে চাই। প্রয়োজনে আমাদের দলীয় পজিশন আমরা পরিবর্তন করতে চাই। তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোয়ার হাউসে 400 আসন, আপার হাউসে 500 মোট 500। সেই আপার হাউসের 100 প্রাথমিকভাবে ক্রিয়া পদ্ধতিতে হবে। আমরা সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ, আমরা পুরোটা চেয়েছি, পুরোটা হয় অর্ধেক হচ্ছে। এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি যদি মনে করি যে আমার পজিশনটা ঠিক এবং অন্যদেরকে যদি আন্ডার এস্টিমেট করে, অন্যদের প্রস্তাবনাকে ডিনাই করে, বিতর্ক তৈরি করে, বিভ্রান্তি তৈরি করার বক্তব্য দেই, তাহলে অন্যদেরকে অসম্মান করা হয়। তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে। কিন্তু অনেকে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, যে বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে উচ্চ কক্ষে একটা পুনর্বাসন কেন্দ্র হবে, কারণ পুনর্বাসন কেন্দ্র হবে, কারণ বিএনপির মতো বড় দল অনেককে মনে যে উৎসাহতে পারবে না, তারা সেখানে চেকাই পাবে। এই কিন্তু পুনর্বাসন নয়, কারণ তাদের বড় দল অনেক নেতা আছে নিচে 400 জন উপরে, যাদেরকে নিচে দেখতে পারবেন, উপরে দেবে, কিন্তু পুনর্বাসনের কিছু না। কিংবা আমাদের দল ধরেন গণ অধিকার করতে আমরা সবচেয়ে কম সিট পেলাম, আমরা 5% ভোট ক্যারি করলাম। তো আমাদের মতো দলে এখানে যে সমস্ত ইয়ং ছেলেমেয়েরা আছে, এখানে তো 50টা ছেলেমেয়েরা আছে অন্তত সক্রিয়ভাবে এমপি হন, তাহলে 5টা পুনর্বাসন আমি তো ন্যায্যতাই নিশ্চিত করতে পারবো। তাহলে এই যে পুনর্বাসন করার একটা কথা হচ্ছে বলে, মানে আপনার হাউসকে কার্যত এটা আনএস্টিমেট করা, কিন্তু এটা কোনো কাজ নাই, এটা দরকার নাই, এটা রাষ্ট্রের অর্থ ব্যয়, এই সমস্ত একটা বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে। এই জন্য আমি বলছি এই মানুষটা আমাদের থাকা উচিত না। হয় আমরা আপার মধ্যে যাই, কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই, কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউসের 400-র মধ্যে আমরা ধরেন 200 আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই, কিংবা ফুয়াদ ভাই একটা কথা যেটা বলছি 100 গুণায়মান পদ্ধতিতে যাই, হতে পারে। কিন্তু ব্যবস্থা আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনারা ফয়জুল্লাহ ভাই কিছু ইঙ্গিত দিয়েছেন যে নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই, আওয়ামী লীগের আমলে হয়েছে, এই সরকারের কোনো লাঞ্ছিত হচ্ছে হচ্ছে। কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করে, তাহলে আমাদের মূল্যায়ন করতে আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে। তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম, অনেক আশা, অনেক মোহনী, সমস্ত মোহ ভেঙে খান হয়েছে। তো
তাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছি। জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ে আপনারা দিয়েছে, কারো সাথে আলাপ করেছে। এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিফ আপনার আলোচনায় সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে এমন কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা হবে। কারণ বাংলাদেশটাকে ওই শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরেই শুধুমাত্র ব্যাকবোন দাঁড় করিয়েছে, বিকল্প নাই। তাই এখন যদি আমেরিকা এই টেরিফ সহজে না পৌঁছাতে পারে, অর্থনীতি একটা ভয়াবহ কলাপস করবে, বেকারত্ব বাড়বে, নৈরাজ্য তৈরি হবে। কারণ গার্মেন্টসে 40-45 লক্ষ কিন্তু আপনার মানুষ আছে এবং এর সাথে আরো অন্যান্য পেশা তৈরি আছে। তো এই মাঝখানে হলো করিডোর, দেখছেন আপনারা করিডোর, এই রকমের গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সাথে একটু আলাপ করলেন না। গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন, আপনারা দেখছেন হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসতে, তারা 4টি প্রধান দল। কোন ক্রাইটেরিয়া আপনারা প্রধান দল? আমরা পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত দল, আমি সবাইকে ধন্যবাদ দেবো, আমি না ম্যাক্সিমাম নেতারা বলেছি কোন ক্রাইটেরিয়ায় 4টা দলকে আপনারা প্রধান দল করবেন। একটা নিবন্ধনের নতুন দল, তারপরে আবার ডেকেছেন 13 দলকে, আর অনেক দল আছে, কেন তাদেরকে ডাকেছেন? সিপিবি আপনারা আরো একজন বলেছেন প্রিন্স ভাই সহ, যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকে। সচিবালয়ে যখন আনসার ঢুকে তখন আমাদের ফোন দেয়, বাবা দেখো তো এখানে কি হচ্ছে, আমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকে। আদালতে যখন কুয়োতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলেপেলে পাঠাবো। আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশ থেকে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না। এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা, অনেক অপ্রাপ্তি আমাদের আছে, ক্ষোভ আছে, তারপরেও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার থেকে এই সরকার আছে, আপনারা ভিজিবল 2-4টা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করছে। সরকারের অফিসে আদালত সব সোজা, কোনো ঘুষ নাই, দুর্নীতি নাই, অনিয়ম নাই, পরিবর্তন। আমরা দেখলাম যে আমাদের জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল, সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন, উন্নত মানের চিকিৎসা। কোন জায়গায় আমরা এই পরিবর্তন দেখতে পাই? কারণ কি পরিবর্তনটা আমরা আশা করছিলাম? তাই এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না, এইবার খালি একটু শুরু করি। সামনে আরো ওই ভাই বলেছে, সামনেও আঞ্চলিক ভাষা বলেছে, সামনেও মানে অনেক কিছু গেলি ডাক্তার কথা ভাই বলেছে, পরিচয় ভাষা, আঞ্চলিক ভাষা। এত সহজ হবে না পরিবর্তন যদি এইবার করতে না পারে। 50 বছরে পারেন নাই, বাকি 50 বছরে পারবেন কিনা সন্দেহ। তাই অনুরোধ করবো মৌলিক জায়গায় আমরা যেন অন্তত পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি। সবাইকে ধন্যবাদ। শুকরিয়া।